Hey you, wait. I need to talk to you. গম্ভীর গলায় ডাক লিয়ার পাজরা থামিয়ে দিল। যেন মুহূর্তেই হৃদস্পন্দনও থমকে গেল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ভেতর অস্থির ঝড় বয়ে যাচ্ছে। কেন এমন হলো? এত এত মেয়ে থাকতে ঠিক এই মানুষটি কেন বড় বোনের জন্য পাত্র হয়ে এলো? এই শহরে কি মেয়ের অভাব ছিল? লিয়ার মনে হলো এ এক অবর্ণনীয় যন্ত্রণা। যদি এমনটা না হতো তাতে কি খুব বেশি ক্ষতি হতো? এখন থেকে সম্পর্কের খাতিরে মানবটার মুখোমুখি হতে হবে। লিয়া চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। মনে মনে ভাবে, আসলে সবই তো ভাগ্যের খেলা। দাদিমণি সবসময় বলতো, জন্ম মৃত্যু বিয়ে এসব আগেই নির্ধারিত থাকে। যার সঙ্গে যার ভাগ্য জুড়ে দেওয়া হয়েছে তাকে কোনো না কোনোভাবে জীবনে আসতেই হয়। এতে লিয়ার নিজেরও দৃঢ় বিশ্বাস রয়েছে। লিয়ার অবুঝপনা মনটা বুঝ দেয়। উনি আমার ভাগ্যে নেই, তাহলে অকারণে মন খারাপ করা দরকার? কষ্ট পাওয়া বোকামি বই কিছুই নয়। আর উনি যা করেছিলেন তা নিছকই মানবতার খাতিরে, এর চেয়ে বেশি কিছু নয়। আমার জায়গায় অন্য কেউ হলেও তিনি তাই করতেন। লিয়ার ভাবনার মাঝে জারি ফালকা কেশে দৃষ্টি আকর্ষণ করে। লিয়া নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ। ও চায় না কেউ ওর ভেতরের বেদনা বুঝে ফেলুক। তাই মনকে শক্ত করে নিজেকে আবৃত করে কঠিন এক খোরসে। চোখে মুখে কঠিন অভিব্যক্তি নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল লিয়া। উফ, উনি আসলে চানটা কি? এখন কি নিজে থেকে আমায় ডাকলেন শুধু কথা শোনানোর জন্য? আজ আর চুপ থাকবো না। যদি উল্টাপাল্টে কিছু বলে তাহলে আমিও জবাব দিব। সেদিন তিনি ভুল করেছিলেন, আর আমার শিক্ষা নিয়ে কথা বলার কোনো রাইট তার নেই। হুম। সব কথা মনে মনে গুছিয়ে নিয়ে লিয়া ধীরে ধীরে পেছনে ফিরল। মেয়েটার চোখে ছিল একরকম দৃঢ়তা, কিন্তু কিছুটা দ্বিধাও। জারিফ গভীর দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর শান্ত স্বরে বলল, সরি। ছোট্ট একটি শব্দ সরি, অথচ এই শব্দের ওজন অসীম। লিয়া একদমই আশা করেনি এই মুহূর্তে জারিফের মুখ থেকে এই শব্দটি। লিয়া অবাক চোখে তাকিয়ে থাকে জারিফের দিকে, যেন কোনো অর্থ খুঁজে নিতে চায়। জারিফের কণ্ঠ ছিল শীতল, অথচ অনুভূতিহীন। বলতে থাকে, আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তো সরি। যদি তোমাকে আঘাত দিয়ে থাকি তো সরি। তবে আশা করি ভবিষ্যতে তোমার কাছ থেকে এমন আচরণ আর পাবো না। ক্লিয়ার? জারিফের প্রথম বাক্যগুলো লিয়ার হৃদয়ে এক অনন্য শীতলতা বইয়ে দেয়। মেরুদণ্ড বেয়ে নেমে আসে এক অজানা অনুভূতির স্রোত। মনে হয় হয়তো জারিফ বুঝতে পেরেছে সেদিনের ঘটনায় লিয়ার কোনো দোষ ছিল না। কিন্তু পর মুহূর্তেই ভুল ভাঙে লিয়ার। জারিফের শেষ কথাগুলো যেন এক ঝলক তীব্র বরফ ঠান্ডা বাতাসের মতো ওর বুকের গভীরে আঘাত করে। মুহূর্তে ক্ষোভে উন্মত্ত হয়ে ওঠে লিয়া। মেয়েটার পাতলা ঠোঁটজোড়া কেঁপে ওঠে। কিছু বলার জন্য প্রসারিত হয়। লিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে মোটা গম্ভীর পুরুষালী কণ্ঠে কটাক্ষ ভরা স্বরে বলে উঠল, বাহ ব্রো বাহ! শুনে এসেছি সালি নাকি আধা ঘরওয়ালি। হাত চোখের সামনে দেখেও ফেললাম। হবু বউ নেই, আর তাতেই হবু শালির সাথে জমিয়ে গল্প শুরু করেছিস। গুড জব ব্রো, গুড জব। তবে মনে হচ্ছে তোর জায়গায় আমি থাকলে মানাতো, বাট তোর চরিত্রের সাথে ব্যাপারটা ঠিক মানাচ্ছে না। নীলের এহেন মন্তব্য শুনে লিয়ার মুখ কালো হয়ে যায়। অস্বস্তিতে ভ্রু কুঁচকে ওঠে, আর রাগে ঠোঁট শক্ত হয়ে চেপে যায়। ছেলেটির যে সামাজিক বোধ বুদ্ধির অভাব তা লিয়া আগেই বুঝেছে। প্রথম দেখাতে নীল ওর অপছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে। শুধুমাত্র নতুন আত্মীয় বলে মুখ খুলতে পারছে না লিয়া। তবে লিয়ার চাহনি যেন স্পষ্ট করে দিচ্ছে ওর বিরক্তি। জারিফও নীলের কথায় প্রচণ্ড বিরক্ত হয়। চোখ পাকিয়ে নীলের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, এসব কি নীল? কি ধরনের ভাষা ব্যবহার করছিস তুই? নীল কয়েক পা এগিয়ে এসে ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে বলল, একদম খাঁটি বাংলা ভাষাতেই তো কথা বললাম। কেন, সালি শব্দটা তোর ভালো লাগছে না, নাকি তোর মনে অন্য কিছু চলছে? আমি কিন্তু ভবিষ্যতের মনোবিজ্ঞানী হিসেবে বুঝতে পারছি তোর চোখ অন্য কিছু বলছে। সামথিং ইন্টারেস্টিং ব্রো। জারিফের রাগ মুহূর্তেই আকাশ ছুঁতে লাগলো। ইচ্ছে করছিল নীলের কানের পাশে ঠাস করে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু স্নেহভোদে নিজেকে সামলে নিল। দুই আঙুল কপালে ঠেকিয়ে ধীর স্বরে বলল,
আগে সত্যিকারের মনোবিজ্ঞান হও, তারপর না হয় বিশ্লেষণ করতে আসিস, এর আগে নয়। আর হ্যাঁ, ভুল ধারণা গড়ে তুলে অন্তত আমার উপর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করিস না। তার মধ্যে তাসনিম এসে উপস্থিত হয়। লিয়াকে দেখে কপাল কুঁচকে প্রশ্ন করে। ওহ লিয়া, তুই এখানে? মেজমা তোর কথা জিজ্ঞেস করায় আমি তো তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কপালের ওপর পড়া ঝাঁকড়া চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দেয় নীল। তারপর লিয়ার দিকে তাকিয়ে কণ্ঠে চঞ্চলতার সাথে বলে ওঠে। হ্যাঁ মিস লিয়া, আপনি তো আবার সব কিছুই সিরিয়াসলি নেননি। আমি কিন্তু মজার ছলে বলেছি, জোকস করেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। লিয়া মৃদু হাসে। ঠোঁটের কোণে একটা হালকা হাসির রেখা ফুটে ওঠে। ধীরে ধীরে বলল। আমার সিরিয়াসলি নেওয়াতে কারো কি কিছু আসে যায়? আমি তো নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করি না যে কেউ আমাকে সরি বলবে বা আমার হৃদয়ে কষ্ট দিয়ে দুঃখ প্রকাশ করবে, এমনটা আমি কখনোই আশা করিনি। তাই মিস্টার লাল নীল, আপনাকে কোনো অতিরিক্ত গম্ভীরতা নিয়ে সরি বলার প্রয়োজন নেই। লিয়া ঠেস দিয়ে বলা কথা বাকিরা না বুঝলেও জারিফ ঠিকই বুঝে ফেলে। কথাটা যে ইনডাইরেক্টলি জারিফকে উদ্দেশ্য করে বলেছে সেটা জারিফ ভালোভাবেই ধরতে পারে। নীল খ্যাকালি দিয়ে বলল। শুনেছি সুন্দরী মেয়েরা অনেক অভিমানী হয়, আপনার কথায় প্রমাণ পেলাম। তবে যাই হোক, ব্যাপার না। আপনার মতো সুন্দরী মেয়েদের অভিমান ভাঙাতে হলে বস্তা বস্তা সরি বলবো। আর মিস লিয়া, আপনি একটু ভুল করে আমার নাম বললেন। আমি লাল নীল নই, আমি অভ্র নীল, সরফরাজ অভ্র নীল। শেষের কথাগুলো একটু ভাব নিয়ে বলল নীল। তাসনিম হাসি চাপতে চেষ্টা করলেও ওর ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আর জারিফ তো নীলের এই ফাজলামিগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। হাজারবার নীলকে বলে কয়েও লাভ নেই, এসব ফাজলামি নীলের ফ্যাশন। নীলের এসব ফাজলামি আলাপন থেকে জারিফ দৃষ্টি সরিয়ে তাসনিমকে উদ্দেশ্য করে নরম গলায় বলল। তাসনিম, আই নিড টু টক টু ইউ অ্যাবাউট নাতাশা। তাসনিম জবাবে মাথা নাড়িয়ে বলল। শিওর। বাগানে শান বাঁধানো বসার স্থানে জারিফ আর তাসনিম পাশাপাশি বসে কথা বলছিল। লিয়া চলে যেতে যাবে ঠিক তক্ষুনি নীল পিছু রেখে বলল। হে মিস লিয়া, একটু থামুন। আপনার পুরো নাম তো শোনা হলো না। সুন্দর করে আমার নামটা তো জেনে নিলেন, কিন্তু নিজের নামটা তো বললেন না। নীলের কথা শুনে লিয়া চরম আশ্চর্যান্বিত হলো। নীলের দিকে ঘুরে তাকালো। লিয়ার কপালে কিছু ভাঁজ পড়ে গেল। মনে মনে ভাবল। হোয়াট? আমি কখন এর নাম জানতে চাইলাম? আশ্চর্য, নিজেই তো গড়গড় করে নাম বললো। কপালের ভাঁজ কিছুটা সরিয়ে নীলকে প্রশ্ন করে বলল। এই যে মিস্টার লাল নীল, ও সরি, অভ্র নীল। এই, কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার নাম শুনতে চেয়েছি কখন? আমি কিছুই জানি না আপনার ব্যাপারে, ক্লিয়ার? আর আমার নাম নতুন করে বলবো কি? হ্যাঁ, বেশ তো লিয়া লিয়া করে ডাকছেন। বাহ বাহ, বেআইনকে যতই কোমল ভেবেছিলাম অতটাও নয়, বেশ তেজি দেখছি। এসব কথা মনে মনে বলল, মুখে প্রকাশ করে না নীল। হালকা কেশে গলা ঝেড়ে নেয়। কিছুক্ষণ পরে এক হাত প্যান্টের পকেটে গুজে নেয়। গলার স্বর আর একটু নিচে নামিয়ে বলতে থাকে। ওই যে ভুলভাল নাম বললেন, এর মানে দাঁড়ালো আমি যাতে সুন্দর করে ঠিক করে কথা বলি। যাই হোক, তর্কে না চড়াই। আমার আবার ইথিকোস আছে। যা হোক, সুন্দরী মেয়েদের সাথে কখনো ঝগড়া করা ঠিক নয়। লিয়া। নামটা একটু টেনে বলে নীল। অতঃপর উৎসুকভাবে ফের বলে। লিয়া, সামনে পেছনে কিছুই নেই। এখনকার মেয়েদের তো আবার বড় নাম থাকে। কারো কারো নাম দেখে তো বাসার ঠিকানা মনে হয়। এর সাথে আর কিছুক্ষণ থাকলে লিয়ার মাথাটা ধরে যাবে। আর বেকার বেকার কথা না বাড়ানোই ভালো। একটা কথা বলে এই ছেলে 10টা কথা বলবে, নো ডাউট। তাই লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে। এনামুল জান্নাত খান লিয়া। ওয়াও, নাইস নেম। আপনার নামের সাথে আপনার অনেক মিল আছে। এই ধরেন, আপনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। আপনার পাশে থাকতে আমার প্যারাডাউসের সুখন অনুভূতি হচ্ছে। মিস ফেরাউডস, এবার আপনার অনুভূতির কথা কিছু বলবেন? লিয়া যেতে যেতেই বলল। আমি যতটা জানি, কোনো চোখ দেখেনি, কোনো কান শ্রবণ করেনি, কোনো হৃদয় কল্পনাও করতে পারবে প্যারালাইসের সুখ শান্তি।
কথাগুলো বলে লিয়া থেমে গেল। ঘাড়টা ঘুরিয়ে নীলের দিকে দৃষ্টি শুরু করে তাকিয়ে বাম ভ্রুটা উঁচিয়ে সন্দিহান স্বরে বলল, ব্যাপার কি বলুন তো? ভালোই তো দেখছি ফ্ল্যাটিং করতে পারেন, তবে জায়গাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, বুঝলেন? একদম রং জায়গায় আসছেন, সুতরাং বি কেয়ারফুল। নীল মুখটা কাচুমাচু করে শুকনো ঢোক গিলে নেয়। একটু সময় নিয়ে লিয়াকে প্রশ্ন করল, তাহলে মিস লিয়া, বুঝলাম যে জায়গাটা আমার জন্য সঠিক নয়, কিন্তু সেই জায়গায় কে আছেন আমি জানতে পারি কি? জানতে চাই কে সেই পরম সৌভাগ্যবান। লিয়া এক মুহূর্ত দেরি না করে একদম সোজাসুজি স্পষ্ট গলায় উত্তর দিল, জোর করছেন? আমি একদমই পছন্দ করি না কেউ আমার সাথে জোরাজুরি করুক, আর আপনার সাথে কিছু শেয়ার করার আগ্রহ নেই। তো সরি মিস্টার লালনীল, উপস, সরি অভ্রনীল। নীল ঠোঁট উল্টে একটুখানি মুচকি হাসি দিয়ে বলল, জোর নয়, এটা আমার কিউরিসিটি। বরাবরই কিউরিসিটিটা একটু বেশিই আমার। লিয়া মলিন হাসে। কিছুক্ষণ চুপচাপ ভেবে ম্লান স্বরে বলল, বিভূতিভূষণের আহ্বান গল্পটা পড়েছেন? যেখানে জমির করাতির বউ নামে এক বৃদ্ধা মহিলা ছিল, তার একটা উক্তি ছিল, আমার তো তেনার নাম করতে নেই, এখন আপনাকেও বলতে হচ্ছে, আমারও তার নাম বলতে নেই। লিয়ার কথা শুনে নীল শব্দ করে হাসল। ঠোঁটে হাসির রেখা রেখেই চঞ্চল গলায় বলল, বাহ, আপনি তো দেখছি আমার মতো বেশ যোগ জানেন। মজা হলো। লিয়া মনে মনে অস্পষ্ট স্বরে মৃদু গুঞ্জনে বলল, কখনো কি আমি কারোর প্রতি হৃদয়ে ভালো লাগার অনুভূতি পেয়েছিলাম? যদি কখনো পেয়েও থাকি, তার সারা জীবন আমার অন্তরে গোপনেই রয়ে যাবে। কাউকে সুখের ঠিকানা ভেবে যে রঙিন স্বপ্ন আমি বুনেছিলাম, সেসব সবার আড়ালেই থাক। আমার জীবনের গল্পে যার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম, তার মন তো অন্য কাউকে আঁকড়ে ধরেছে। কাউকে ভালো লাগলে তার সঙ্গ পাওয়াটা একান্তই জরুরি নয়। জীবন গল্প বা সিনেমার মতো নয়, বাস্তবতা অনেক কঠিন, অনেক নিষ্ঠুর। ইরেজার দিয়ে মোছার মতো আমার মনের ভিতর থেকে তার ছবি মুছে ফেলবো। লিয়ার ধ্যান ভাঙে নীলের আবৃত্তিতে। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনন্দন রূপসী বাংলা, রূপের কভু নেইকো শেষ। বাগানে ফুটে থাকা ফুলের দিকে তাকিয়ে এক নাগারে বলে থামল নীল। অতঃপর কণ্ঠে এক রাস মুগ্ধতা নিয়ে বলল, বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। ওই যে বসন্তে গাছে গাছে কোকিলের ডাক, বাগানে ফুটে থাকা নানান ধরনের ফুল, আহ, কত সুন্দর ফুটে আছে বাহারি রঙের ফুল। তবে আজ ফুলের সৌন্দর্যকেও ফিকে করে দিয়েছে কোনো এক মানবীর রূপ। জানেন মিস লিয়া, জানেন মিস লিয়া, আপনাকে দেখে আমার জীবানন্দ দাশের বলনতাসের কথা মনে পড়ছে। টানা টানা হরিণী চোখ, দীঘল কালো চুল, একদম আপনার সাথে মিলে যাচ্ছে খাপে খাপ। লিয়া বাঁকা করে বলল, যেভাবে বলছেন শুনে মনে হচ্ছে বনলতা সেনকে অনেকবার দেখেছেন, বা আপনার খুব করে পরিচিত কেউ ছিল। লিয়ার কথায় নীল খুক খুক করে কেসে উঠল। এদিকে শেষ করেই লিয়া লম্বা কদম ফেলে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর সবার থেকে বিদায় নিয়ে জারিফের পরিবার বাসায় চলে যায়। একতলা মনোরম বাড়ির সামনে গাড়ি এসে থামে। বাড়ির প্রবেশপথে পাথরখচিত এক শৈল্পিক নামফলক, যেখানে খোদাই করা রয়েছে সুখের ঠিকানা। নিখুঁত রুচিশীল কারুকার্যে মোড়ানো এই বাড়িটি যেন সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। লোহার মেন ফটকের ওপারে ছিমছাম পার্কিং লন। গাড়ি থামিয়ে ড্রাইভিং সিট থেকে নামলো জারিফ। সোজা বাড়ির দরজার দিকে এগিয়ে গিয়ে কলিং বেল চাপল। মুহূর্তেই দরজা খুলে দিল কাজের মেয়েটি। ঠিক তখনই এক রত্তি মিষ্টি মেয়ে দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। চোখে মুখে সারল্যের হাসি, যেন এক চিলটে রোদ ঝলমলে সকালে স্নিগ্ধতা। ছোট্ট পরীটি ছুটে এসে ওর কোমর জড়িয়ে ধরল নরম তুলতুলে হাতে। জারিফ ভালোবাসায় পরিপূর্ণ হাসি নিয়ে মেয়েটাকে এক ঝটকায় কোলে তুলে নিল। খিলখিল হাসির সুরে ভরে উঠল ঘরময়। ধরনীর বুকে সন্ধ্যা নামো নামে ভাব। দিনের আলো আবছা অন্ধকারের চাদরে মুড়ে যাচ্ছে। ব্যালকনিতে বসে থাকা এক মানবীর মনটাও অন্ধকারে ছেয়ে আছে। লিয়ার মাথাটা ধরেছে।
কড়া করে এক মগ কফি বানিয়ে ব্যালকনিতে বসে খাচ্ছে। এর মধ্যে তুলি এসে চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে গমগমে স্বরে বলল। এই লিয়া, জানিস কি হয়েছে? লিয়ার সোজাসাপটা উত্তর। না বললে জানবো কি করে? তুলি লিয়ার আরেকটু কাছে এগিয়ে ফিসফিস করে বলল। আরে পুরো কথা তো শোন আগে। একটু আগে ফোন স্ক্রল করছিলাম, তখন হঠাৎ ভাবলাম জারিফ ভাইয়ার আইডিটা খুঁজে বের করি। বান্ধবীদের দেখাবো যে এত হ্যান্ডসাম, এত আকর্ষণীয় মানুষটা আমার জিজু হতে চলেছেন। যেমন ভাবনা তেমন কাজ। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ইংরেজি ফন্টে আয়মান জারিফ নামে একটা আইডি পেলাম। প্রোফাইলে ওনার ছবি সহ, কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। ওনার আইডিতে একটা ছোট মেয়ের ছবি। শুধু একটিই নয়, সব ছবিতে সেই মেয়েটাকে দেখা যাচ্ছে, যেন খুব আদরের কেউ। মেয়েটা গলা জড়িয়ে ধরে আছে, আর ক্যাপশনের লেখা, আমার মিষ্টি মামনি। ব্যাস, তখন থেকে আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটা কি আগেই বিবাহিত ছিল, নাকি তার স্ত্রী তাকে ছেড়ে গিয়ে চলে গেছে? আরও ভয়ঙ্কর চিন্তা, বউ কি গত হয়েছেন, আর সেই কারণে উনি নতুন সংসার পাততে চাইছেন? আমার সরল সোজা আপুটাকে যদি ঠকায়? এসব ভাবতেই বুক কাঁপছে রে। আপুকে সরাসরি কিছু বলার সাহস পাইনি, ও কষ্ট পাবে। তাই প্রথমে তোকে বললাম। ভাবছি এরপর ধীরে ধীরে দাদিমণি, আব্বু, আম্মু সবার সঙ্গে শেয়ার করব। এক নাগাড়ে গড়গড় করে কথাগুলো শেষ করে তুলি। লিয়া কিছু বলার আগেই তুলি ওর হাতের ফোনটা লিয়ার সামনে মেলে ধরে দাঁতে দাঁত চেপে বলে। আমার কথা বিশ্বাস না হলে নিজ চোখে দেখ। এই যে বাচ্চা মেয়েটার সাথে জারিফ ভাইয়ার ছবি, আইডিতে মেয়েটার ছবি ভরপুর। ফোনের স্ক্রিনের ছবিতে তাকাতে লিয়ার আখি যুগল টলমল করতে থাকে। স্মৃতিপটে ভেসে ওঠে ফ্ল্যাশব্যাক। জানুয়ারির মিষ্টি এক বিকেল, আকাশের বুকে রোদের সোনালি ঝিলিক, শীতের কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশ। ছোট পাবলিক মাঠে সবুজ ঘাসের ওপর কচি কচি কণ্ঠের হাসি। 9-10 বছরের ছেলে মেয়েগুলো ব্যাডমিন্টনে মেতে আছে। তাদের ব্যাট আর শাটলককের ছোটাছুটি যেন বাতাসের মধ্যেও এক ধরনের ছন্দ তুলে দিচ্ছে। ঠিক তখনই ধীর অথচ দৃপ্ত পায়ে মাঠের একপাশে এসে দাঁড়ায় এক তরুণী। অফ হোয়াইট লেহেঙ্গার কোমল ভাঁজে চড়া ছন্দ যেন আরও মোহনীয় হয়ে ওঠে। কোমর ছুঁই ছুঁই কালো সিল্কি চুল বাতাসের ছোঁয়ায় দোল খায়। রোদের আলো পড়ে ওর সৌন্দর্যের এক অলৌকিক মায়াবী আভা যোগ করে। ধীরে ধীরে দুপা ফেলে মাঠের এক পাশের শান বাঁধানো বসা জায়গায় গিয়ে বসে। এক আয়েসি ভঙ্গিতে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখে। চারপাশের কোলাহল, শীতের মিষ্টি রোদ আর মাঠের উচ্ছ্বাস যেন মেয়েটার উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়ালে যায়। ডায়ালের সামনে কাঙ্ক্ষিত নম্বরটিতে কল দেয়। কল রিসিভ হতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল। এই রূপু, তুই কোথায় বলতো? প্রাইভেটে আসতে তোর আর কতক্ষণ লাগবে? আমি ওয়েট করছি তোর জন্য। ফোনের ওপাশ থেকে লিয়ার বেস্ট ফ্রেন্ড রূপন্তী জবাবে বলে। আরে আমি আজ প্রাইভেট পড়তে যাব না দোস্ত। আমি এখন আউটফিটে আছি। আর তোর না আজ দাওয়াত আছে? কার যেন রিসেপশনের দাওয়াতের কথা বললি? লিয়া বিরক্তিকর ফেস করে বলে। আপুর এক কলিগের ছেলের বৌভাত ছিল, গিয়েছিলাম তো। প্রাইভেট মিস দেবো না, তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে ব্যাগ নিয়ে অমনিই আসছি। ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি, কিন্তু এসে তো দেখছি স্যার নেই। স্যারের আসতে নাকি আরও হাফ আওয়ার্স লেট হবে। আর তুই এখন শপিং করা বাদ দিয়ে আর্লি চলে আয় তো। তুই আসবি না তাই ভেবেই তো আমি আজ আউটফিটে আসলাম। বাবা, হঠাৎ এত উন্নতি যে বেড়ানো বাদ দিয়ে পড়তে আসলি, ব্যাপারটা কি? সে অনেক কথা ফোনে বলা যাবে না। তুই আয়, সামনাসামনি বলবো, কেমন? ওকে, ওয়েট কর। আমি আসতে তাও তো সময় লাগবে। যত দ্রুত আসা যায় ট্রাই করছি। একা একা লিয়ার ভালো লাগছিল না। ছেলে মেয়েদের খেলা দেখে লিয়ার চোখ মুখ খুশিতে চকচক করতে থাকে। লিয়া সময় কাটাতে উঠে যায়, ওদের দলে গিয়ে খেলতে থাকে। কফি রঙের টি শার্ট আর অফ হোয়াইট গ্যাভার্ডিং গায়ে পাইকেটস, হালকা ক্যাজুয়াল ভঙ্গিতে এসে গাছের তলায় শান বাঁধানো বসার স্থানে বসে জারিফ। চারপাশের পরিবেশে এক ধরনের শান্ত সুর ভেসে বেড়াচ্ছে। বাম দিকে তাকাতেই চোখে পড়ে একটা ব্যাগ, কিন্তু ও তেমন গুরুত্ব না দিয়ে
পকেট থেকে ফোনটা বের করে স্ক্রল করতে থাকে। রোদটা নরম, ঠিক যেন মিষ্টি উষ্ণতার ছোঁয়া বয়ে আনছে। বাতাসও বেশ মনোরম, পাতাগুলো আলতো দুলছে। এরই মাঝে হালকা ভেসে আসা একটা ফেদার বাতাসে উঠতে উঠতে কিছুটা দূরে গিয়ে পড়ে। লিয়া চঞ্চল কণ্ঠে বলে উঠল। তোমরা দাঁড়াও, আমি আনছি। তার কণ্ঠে ছিল শিশির সিক্ত সকালবেলার উচ্ছ্বাস আর বাতাসে মিশে থাকা রোদের কোমলতা। পায়ের সামনে কিছু পড়তে দেখে জারিফ মাথাটা ঝুঁকিয়ে কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়। ফেদার দেখতে পায়। তারপর কপাল কুঁচকে সামনে তাকিয়ে দেখে অফ হোয়াইট লেহেঙ্গা পরা একটা মেয়ে এদিকে এগিয়ে আসছে। মেয়েটার হাতে র্যাকেট। পরক্ষণে জারিফ দৃষ্টি সরিয়ে নেয়। নির্বিকার ভঙ্গিতে ফোনে মুখ ডুবিয়ে থাকে। লিয়া জারিফের সামনাসামনি দাঁড়িয়ে একবার ফেদারের দিকে তাকায়, আবার জারিফের ফর্সা খোঁজা খোঁজা দাড়িওয়ালা মুখায়বে দৃষ্টি দেয়। লিয়া মনে মনে ভাবে, লোকটা সুদর্শন, বাট গম্ভীর। এই জায়গায় অন্য কেউ থাকলে আমাকে দেখার সাথে সাথেই নিজ গর্জে ফেদারটা মাটি থেকে তুলে হাতে দিত। তবে ভালো, মেয়ে দেখলেই হেল্প করার জন্য মরিয়া হয়ে ওঠা ছেলেদের লো পার্সোনালিটি হয়। মেয়ে দেখলেই ছুকছুকানির স্বভাব শুরু হয় তাদের। সেই দিক দিয়ে বিবেচনা করলে ছেলেটি প্লেসেন্ট পার্সোনালিটি সম্পন্ন। এসব ভেবে লিয়া মনে মনে নিজেকে তিরস্কার করে উঠল। ওহ লিয়া, তোর হঠাৎ কি হলো? সামনের মানবটা যেমনই হোক না কেন, তাতে তোর কি যায় আসে? স্ট্রেঞ্জ, দিন দিন তোর বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে। আজগুবি চিন্তাভাবনা মন মস্তিষ্কে বিচরণ করছে। এসব কথা ভেবে লিয়া মাথা ঝাড়া দিল। অতঃপর হাঁটু ভেঙে নিচের দিকে ঝুঁকে মাটি থেকে ফেদারটা হাতে তুলে নেয়। মাথা উঁচু করতে গিয়ে কিছু চুল বাতাসে জারিফের মুখের উপর আছড়ে পড়ে। জারিফ সাথে সাথেই অস্পষ্ট স্বরে বলে উঠল। কেয়াল দেশ একটা। একটু আগে ঘটা ঘটনা না লিয়া বুঝতে পেরেছে, আর না তো জারিফের বলা কথা শ্রবণ করেছে। লিয়া ফেদারটা হাতে তুলে ঝড়ের বেগে মাথা উঁচু করতে গিয়ে কারো চোখে মুখে নিজের খোলা চুল পড়েছে সে সম্পর্কে লিয়া কিছুই জানে না। কারণ লিয়া অমনি পেছনে না ফিরে পা চালিয়ে বাচ্চা ছেলে মেয়েদের কাছে চলে যায়। মিনিট পাঁচেক পরে আবার ফেদারটা গাছের ডালে আটকে যায়। সেটা দেখে লিয়া অসহায় মুখায়ব করে করুণ স্বরে বলে। ও শিট, বারবার অ্যাক্সিডেন্টলি ফেদারটা ওদিকেই কেন গিয়ে পড়ছে? এবার তো গাছের ডালে আটকে গেল। ও গড। লিয়া বাচ্চাদেরকে উদ্দেশ্য করে অপরাধীর স্বরে বলল। তোমাদের কাছে কি এক্সট্রা ফেদার আছে? তোমরা মন খারাপ করো না, আগামীকাল আমি তোমাদেরকে ওই একটা জায়গায় 2টা ফেদার দিব আমার ভাইয়ের থেকে নিয়ে। কেমন? এক্সট্রা থাকলে সেটা নিয়ে এখন খেলা চালিয়ে দাও। জবাবে বাচ্চারা বলে। না আপু, নেই তো, বাসায় আছে। লিয়া ঠোঁট উল্টে বলে। ওকে, ব্যাপার না, চলো ওটা পাড়া ট্রাই করি। গাছের কাছাকাছি যেতেই একটা ছেলে বলে উঠল। আপু, তুমি তো বড় আছো, তুমি হাত উঁচু করলে পারতে পারবে। লিয়া মৃদু হাসল। হাত দিয়ে নাগাল পাবে না লিয়া খুব ভালোই বুঝতে পেরেছে, তাই হাতে থাকা র্যাকেটটা ডান হাতে উঁচু করে চেষ্টা করতে থাকে। আর 6-7 ইঞ্চের মতো হলেই নাগাল পাওয়া যাবে। লিয়া বার কয়েক চেষ্টা করেই হাঁপিয়ে যায়। একে তো ভারী পোশাক পরে আছে, সেজন্য অস্বস্তি হচ্ছে। লিয়া ঠোঁট উল্টে বলে। এখন তো মনে হচ্ছে পাতলুর মতো লম্বা হাত থাকলে ভালোই হতো। ইস, দরকারের সময় পাতলুর মতো হাতটা খুবই জরুরি। আর যদি নবিতার মতো ডোরেমন বন্ধু থাকতো, কোনো গ্যাজেট আবিষ্কার করে দিত বা উড়ন্ত পাখা দিত, সেটাও এই মুহূর্তে কাজে লাগতো। আফসোস, বড়ই আফসোস, লাইফে এমন কিছুই নেই। লিয়ার কথা শুনে না চাইতেও জারিফের হাসি পাচ্ছে। জারিফ মনে মনে আওড়ায়। এত বড় মেয়ে নির্ঘাত এখনো কার্টুন দেখে। এসব কার্টুনের গল্প নাতাশার কাছ থেকে সব সময় শুনে অভ্যস্ত জারিফ। লিয়া মাটি থেকে পায়ের পাতাটা উঁচিয়ে হাতটাও যতটা সম্ভব উঁচু করে ধরে। এদিকে হাত বেশি উঁচু করার ফলে লেহেঙ্গার ওপরের পাটটা উঁচুতে উঠে যায়, যার ফলে লিয়ার ফর্সা পেট খানিকটা উন্মুক্ত হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে 3-4টে বখাটে ছেলে হাতে সিগারেট, 2 ঠোঁটের মাঝে সিগারেটের শুক টান দিয়ে ধোঁয়া ছাড়ে আকাশে। ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে তাকাতে বাজে নজরে তাকায়। সাথে সাথে পাশের ছেলেদেরকে ইশারায় দেখিয়ে বিশ্রীভাবে বলে উঠল। ভাই এই দেখেন, মায়া তো দরজা জানালা খুলে রাখছে, জোশ লাগছে। চিকনা চাকনা দেখতে হেব্বি হট, নেশা না করে আমাদের নিষেধ হয়ে যাচ্ছে। লিয়া গভীর মনোযোগে ফেদারের দিকে তাকিয়ে থাকায় আশেপাশের শব্দগুলো ওর কাছে মৃদু হয়ে আসে। বাচ্চাদের কোলাহলে কানে আবছা পৌঁছালেও
সেসব নিউরনের সারা জায়গাতে ব্যর্থ হয়। লিয়া এখনও বিষয়টা বুঝতে পারেনি। এদিকে হঠাৎ করে শোনা যায় কিছু অশালীন কথা, যা জারিফের কানে বাজে বিদ্যুতের মতো। মুহূর্তে চেহারায় কঠোরতা নেমে আসে। ধীরে ধীরে মাথা তোলে, লিয়ার দিকে তাকায়। লিয়ার উজ্জ্বল মসৃণ ত্বকের আভা চোখে পড়তেই দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়।